আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায়ের পৃষ্ঠা 131 এবং 32 থেকে 19 তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়েছে। এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো অনুশীলনীর শুরুতেই দেখো তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নাম্বার বহু নির্বাচনী প্রশ্নে বলা হচ্ছে তোমাদেরকে যে কোনটি অজীব উপাদান। উত্তরটা হবে খ নাম্বার পানি। 2 নাম্বার বলা হচ্ছে পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের নিচের কি কি করতে হবে। উত্তরটা হবে গ নাম্বার 2 ও 3, অর্থাৎ পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে, উদ্ভিদ ও প্রাণীকুলকে রক্ষা করতে হবে। এরপর 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। তো উদ্দীপকে দুটি চিত্র দেওয়া হয়েছে। দেখো এক্স একটি চিত্র যেখানে গাছ, ওয়াই একটি চিত্র যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাখি, তাই না? তো এখান থেকে 3 নম্বরে বলা হচ্ছে কিসের জন্য এক্স এর উপর ওয়াই নির্ভর করে, অর্থাৎ গাছের জন্য পাখি কিসের জন্য নির্ভর করে। উত্তরটা হবে খ নাম্বার খাদ্য গ্রহণের জন্য পাখি গাছের উপরে নির্ভর করে। এরপর 4 নম্বর বলা হচ্ছে এক্স ও ওয়াই প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভর করে নিচের কোনটির উপর। উত্তরটা হবে ঘ নাম্বার 1 2 3 তিনটার উপর, অর্থাৎ পানির উপর, বায়ুর উপর এবং আলোর উপর। এরপর তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে বলা হচ্ছে দূষণ কাকে বলে। উত্তর, পরিবেশের উপাদানসমূহ যদি কোনো কারণে এমন অস্বাভাবিক অবস্থাপ্রাপ্ত হয় যে তারা পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলে, তখন সে অবস্থাকে দূষণ বলে। খ নম্বর বলা হচ্ছে শহরে কাঠবিড়ালি কম দেখা যায় কেন, ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, শহরে কাঠবিড়ালি কম দেখা যায়। কাঠবিড়ালি মূলত গাছপালা, ঘন জঙ্গল বা বাগান ইত্যাদি পরিবেশে থাকতে পছন্দ করে। তারা গাছের ডালে বা কঠোরে বসে বাসা তৈরি করে। শহরে যে পরিমাণ গাছপালা থাকে তা তাদের জন্য পর্যাপ্ত নিরাপদ আশ্রয় এবং প্রজননের স্থান দিতে পারবে না, তাই শহরে কাঠবিড়ালি কম দেখা যায়। এরপর গ নম্বর সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে, দেখো গ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা এখান থেকে একটু উদ্দীপকটি দেখে ফেলি। চলো উদ্দীপকে দেখো এক্স কয়েকটি উপাদানের নাম আছে, মাটি, পানি, বায়ু এবং আলো। ওয়াই দেখতে পাচ্ছি আমরা ধান গাছ এবং জেটে দেখতে পাচ্ছি মানুষ। তো এখান থেকে গ নম্বরে বলা হচ্ছে এক্স কলামের উপাদানগুলোর উপর ওয়াই কলামের জীব কিভাবে নির্ভর করে, অর্থাৎ এই এক্স কলামের উপর ওয়াই কলামের জীব কিভাবে নির্ভর করে। আমরা একটু উত্তরটি দেখি, চলো। তো দেখো গ নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স কলামে মাটি, পানি, বায়ু ও আলো রয়েছে। এই উপাদানগুলো সবই প্রাকৃতিক পরিবেশের উপাদান। কলামের আচ্ছা, অর্থাৎ এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে ওয়াই কলাম আর কি। হ্যাঁ, আচ্ছা দেখো ওয়াই কলামের জীব অর্থাৎ ধান গাছ এই উপাদানগুলোর উপর সর্বতভাবে নির্ভরশীল। বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, যা ধান গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি করে। আর এই প্রক্রিয়ার জন্য পানি, কার্বন ডাইঅক্সাইড ও আলো দরকার, যা এক্স কলামে উল্লেখিত রয়েছে। ধান গাছ মূলরোমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এই উপাদানগুলো দ্বারা গাছ তার বিভিন্ন জৈবনিক কাজ যেমন শোষণ, প্রচ্ছেদন ইত্যাদি সম্পন্ন করে। গাছটি তার বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানও এক্স কলমের উপাদান সমূহ থেকে সংগ্রহ করে। এভাবেই ওয়াই কলমের জীবটি জীবন ধারণের জন্য এক্স কলমের উপাদানগুলোর উপর নির্ভরশীল। এবার ঘ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা বিশ্লেষণ করো। উত্তর, পরিবেশের ভারসাম্য রক্ষায় জেদ অর্থাৎ মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান ও প্রযুক্তির কারণে মানুষই একমাত্র প্রজাতি যারা পরিবেশের পরিবর্তন ঘটানোর ক্ষমতা রাখে। মানুষ তার উদ্ভাবনী শক্তি ব্যবহার করে টেকসই উন্নয়নের মাধ্যমে পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌর শক্তি বা বায়ু শক্তির মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার জলবায়ুর পরিবর্তন রোধে সাহায্য করে। এছাড়া বন সংরক্ষণ ও বিপন্ন প্রজাতিকে রক্ষা করার মাধ্যমে মানুষ জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। সঠিক বজ্র ব্যবস্থাপনা যেমন বজ্র হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনর্ব্যবহার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সহায়তা করে। মানুষের শিল্পায়ন ও প্রাকৃতিক সম্পদের অপরিকল্পিত ব্যবহার পরিবেশকে মারাত্মকভাবে বিপর্যয়গ্রস্ত ও বিনষ্ট করতে পারে। তাই প্রতিটি ব্যক্তির সচেতনতা ও দায়িত্বশীল আচরণ পরিবেশের দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। সুতরাং উপরিউক্ত বিশ্লেষণ হতে বলা যায় যে পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার 2 নং সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। চলো আমরা 2 নং সৃজনশীল প্রশ্ন উত্তরগুলিও পর্যায়ক্রমে একটু দেখে ফেলি। তো
তো দেখো 2 নং সৃজনশীল প্রশ্ন থেকে ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে জড় পরিবেশ কাকে বলে। উত্তর, পরিবেশের প্রাণহীন সব উপাদান যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশ হলো জড় পরিবেশ। খ নম্বরে বলা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। উত্তর, সেন্ট মার্টিন দ্বীপে প্রবাল কমে যাওয়ার প্রধান কারণ হলো অতিরিক্ত মানুষের পর্যটন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব, যা দ্বীপের সামুদ্রিক বস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে। অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত পর্যটন প্রবাল ধ্বংসের প্রধান কারণ। পর্যটকদের পরিবেশ দূষণ ঘটানোর কারণেও প্রবাল কমে যাওয়ার একটি কারণ। এবার গ খ প্রশ্নের জন্য আমাদেরকে কিন্তু উদ্দীপক দেওয়া হয়েছে। আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে উত্তরগুলো বুঝতে সুবিধা হবে। বলা হচ্ছে পি একটি বৃক্ষচারী তৃণভোজী প্রাণী। জীবন ধারণের জন্য এটি তার চারপাশে বিভিন্ন উপাদান ব্যবহার করে। তবে মানুষের কর্মকাণ্ডের বিরূপ প্রভাব ও পরিবেশগত পরিবর্তনের কারণে প্রাণীটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই কারণে পরিবেশের বিভিন্ন উপাদান সংরক্ষণে আমাদের অনেক সচেতন হতে হবে। এখান থেকে গ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে দেখো যে পি প্রাণীটি পরিবেশের কোন জীবের উপর অধিক নির্ভর করে ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের এই প্রাণীটি অর্থাৎ বৃক্ষচারী তৃণভোজী প্রাণীটি পরিবেশের উদ্ভিদের উপর অধিক নির্ভর করে। উদ্ভিদ সালোক সংশ্লেষণ পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি ব্যবহার করে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপাদন করে। উদ্ভিদ এই খাদ্য নিজে গ্রহণ করে বেঁচে থাকে এবং অন্য জীবের জন্য নিজের দেহে সঞ্চয় করে রাখে। প্রতিটি তৃণভোজী হওয়ায় এটি গাছের ফল, ঘাস, লতাপাতা ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন প্রাণীটির শোষণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদনে কাজে লাগে। অন্যদিকে বৃক্ষচারী হওয়ায় এটি গাছেই বাস করে এবং সেখানেই তার বংশবৃদ্ধি ঘটে। এরা রোদ, বৃষ্টি, ঝড় প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে গাছেই অবস্থান করে, জীবন রক্ষা করে। এভাবে প্রাণীটি উদ্ভিদের উপর অধিক নির্ভর করে। ঘ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের শেষে উল্লেখিত সচেতনতার কৌশলগুলো বিশ্লেষণ করো। উত্তর, পরিবেশের সকল জড় ও জীব উপাদান একে অপরের উপর নির্ভরশীল। আবার জীব উপাদানসমূহও পরস্পরের উপর নির্ভরশীল। তাই কোনো কারণে পরিবেশের উপাদানসমূহের মধ্যে পরিবর্তন ঘটলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমার মতে পরিবেশের ভারসাম্য রক্ষায় মামুন গ্রামবাসীকে নিম্নলিখিত পরামর্শ দিবে। 1. ময়লা আবর্জনা থেকে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে বলবে। বন জঙ্গল, বানানটা একটু ভুল হয়েছে, ঠিক করে নিও। পশু পাখির যথাযথ নিধন বন্ধ করতে বলবো বা যথেষ্ট নিধন বন্ধ করতে বলবো। প্রাকৃতিক সম্পদের ব্যবহার এমনভাবে করতে বলবো যেন জীব ও সম্পদের ভারসাম্য রক্ষা হয়। মাটি, পানি ও বায়ু দূষণ রোধ করে পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেবে। উপরোক্ত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে মামুনদের গ্রামের জীব ও জড় উপাদানসমূহে সংরক্ষণ করা যাবে বলে আমি মনে করি। তো এখান থেকে এই ছিল সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি। এরপর আমরা পর্যায়ক্রমে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি একটু দেখে ফেলবো, চলো। তো দেখো তোমাদের এখান থেকে কিন্তু কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তোমরা যদি তোমাদের বইয়ে একটু খেয়াল করো দেখতে পারবে যে তোমাদেরকে এখানে 4টির মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। তো উত্তরগুলো আমরা দেখি, চলো। দেখো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে পরিবেশ দূষণমুক্ত রাখা প্রয়োজন কেন ব্যাখ্যা করো। সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য উদ্ভিদ ও প্রাণী উভয়ের দূষণমুক্ত পরিবেশ প্রয়োজন। সকল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল। পরিবেশ দূষিত হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পরিবেশের উপাদান দূষিত হলে সকল জীবের ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য তা গ্রহণ করে। এভাবেই সালোক সংশ্লেষণ ও শোষণ উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক স্থাপন করে। এরপরে তোমরা যদি খেয়াল করো তোমাদেরকে 2 নম্বরে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ ও শোষণ, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি। এই যে 2 নম্বর, সালোক সংশ্লেষণ ও শোষণ কিভাবে জীব মণ্ডলের পারস্পরিক সম্পর্ক স্থাপন করে ব্যাখ্যা করো। উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেন তৈরি করে প্রাণী শোষণের জন্য তা গ্রহণ করে। আবার প্রাণী শোষণের মাধ্যমে যে কার্বন উদ্ভিদের ফুলে গিয়ে বসলে ফুলের রেণু, আচ্ছা এখন একটু দেখো তোমরা যে প্রাণী শোষণের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য তা গ্রহণ করে। এভাবে সালোক সংশ্লেষণ ও শোষণ উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক সম্পর্ক স্থাপন করে। এবার 3 নম্বরে বলা হচ্ছে দেখো মৌমাছি ফুলের কি ধরনের সাহায্য করে ব্যাখ্যা করো।
উত্তর, মৌমাছি ফুলের পরাগায়নে সাহায্য করে। মৌমাছি যখন ফুলে মধু সংগ্রহ করে, ফুলের রেণু এ সময় তাদের গায়ে লেগে থাকে, অন্য স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করে। তাই জীব ও পরিবেশ ভারসাম্য রক্ষা করতে পরিবেশ দূষণমুক্ত রাখা প্রয়োজন। আচ্ছা, এরপরে দেখো সর্বশেষ 4 নম্বর বলা হচ্ছে প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল কেন, ব্যাখ্যা করো। উত্তর দেখো, তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদ বা উদ্ভিদের অংশ খাদ্য হিসেবে গ্রহণ করে। আবার মাংসাশী প্রাণীরা উদ্ভিদ না খেলেও তৃণভোজী প্রাণীকে খাদ্য হিসেবে খায়, আর এই তৃণভোজী প্রাণী উদ্ভিদের উপরেই নির্ভরশীল। এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।